তুমি আমার জন্য পাত্র খুঁজতে আর যেও না বাবা। এসব 5 বছর আগে সম্ভব ছিল, তখন আমার জ্ঞান হয়নি। এখন কিন্তু তোমার অপমান আর তার সঙ্গে নিজেরও আমার অত্যন্ত লাগছে বাবা। তারিণীবাবু অবাক হয়ে শৈলর কথাগুলো শুনছিল। শৈল বরাবরই শান্ত ও অল্পভাষী। আজ তার কথার মধ্যে কেমন একটা সত্য ও দৃঢ় সুর ছিল, যা তাকে বিচলিত করে দিলে। তার মুখ থেকে সরব চিন্তার মতো বেরিয়ে গেল, সমাজ যে রয়েছে সে কি বলবে। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের গল্প মধুরেণু, পাঠ রাজন্যা মিত্র ও অম্বরীশ ভট্টাচার্য। আজ ছুটি ছিল। তারিণী চাটুর্যে সকালে 4টি মুড়ি আর 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলেন। তাঁর বেরুনো মানেই কন্যা শৈলের জন্য পাত্র খুঁজতে বেরুনো। তিনি আজ 3 বছর এইরূপ বেরুচ্ছেন। 1 পা ধুলো নিয়ে সন্ধ্যায় ফিরে মাথায় হাত দিয়ে বাড়ির রোয়াকে তিনি বসে পড়েন। পত্নী নবদুর্গা তাড়াতাড়ি মাদুরখানা এনে পাশেই পেতে দেন, উঠে বসতে বলেন। গরমের দিন পাখা নিয়ে বাতাস করতে বসেন। তারিণীবাবুর মুখে ম্লান হাসি ফুটতে না ফুটতেই তা দীর্ঘশ্বাসে মিলিয়ে যায়। বলেন, আমাকে আর যত্ন করে বাঁচিয়ে রাখা কেন? শৈল আজ 3 বছর বাপেরই অবস্থা দেখে আসছে, আর ওই এক কথা শুনে আসছে। সে 15 উত্তীর্ণ হল, এইবার ম্যাট্রিক দেবে। ওটা নাকি সর্বাগ্রে দরকার। তারিণীবাবু পাত্র খুঁজতে যেখানেই যান প্রথমেই শুনতে হয় ম্যাট্রিক পাস কিনা। তিনি যেন কেরানিগিরির দরখাস্ত নিয়ে গিয়েছেন। তাই হাত পেটা খেয়েও শৈলকে পড়াতে হচ্ছে। শৈল গরিব মধ্যবিত্ত ঘরের মেয়ে, সংসারের সকল কাজই মাকে সাহায্য করে। এখন সংসারের সকল চিন্তায় যোগ দেয়, সব বোঝে ও ভাবে। তারিণীবাবু রেলে চাকরি করেন, মাইনে পান 35 টাকা। সন্ধ্যের পর মারোয়ারিদের গদিতে গিয়ে ইংরাজি চিঠিপত্র টেলিগ্রাম লিখে দেন, তাদের মাল খালাসও করে দেন, তাতেও কিছু পান। কাকারিয়া বিশিষ্ট ধনী, গরিব ব্রাহ্মণকে ভালোবাসেন, দয়া করে কাজকর্ম দেন। এই 5 রকমে তার কোনো মতে সংসার চলে। একদিন সকালে কাকারিয়ার মোটর তারিণীবাবুর ভাড়াটে বাড়ির সামনে এসে দাঁড়ালো। বেরিয়ে এসে শেঠ কাকারিয়াকে সপরিবারে নামতে দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। কাকারিয়া সহাস্যে বলেন, বাড়িতে একটি বিবাহ উৎসব আছে, আমার স্ত্রী কন্যা তোমাদের নিমন্ত্রণ করতে এসেছেন, তাঁরা বাড়ির ভেতরে যাবেন। শুনে তারিণীবাবুর কথা জোগালো না। ইতিমধ্যে দাসীর হাতে একখানি পড়াতে মিষ্টান্নাদি, পশ্চাতে স্ত্রী কন্যা বাড়ির ভেতর গিয়ে উপস্থিত। দুঃখের সংসারে তারিণী চাটুর্যের এত বড় বিপদ কোনো দিন ঘটেনি। 1 তলা 2.5 খানি স্যাঁতস্যাঁতে কুঠুরি, তার তদুপযুক্ত আসবাব, ময়লা ছেঁড়া লেপকাথা, মাটির হাঁড়ি কলসি সরা। সেদিন ত্রিনাদপি শুনিছেন, একবার তাঁর মনেও পড়েনি, পড়লে বোধহয় শান্তি দিত না। তিনি নজৌ অবস্থাতে কাকারিয়ার মোটরের পাশে দাঁড়িয়ে 2-1টি বিনয় বচন ভিন্ন কথাই কইতে পারেননি, তাকে নামতেও বলতে পারেননি, কোথায় বসাবেন। প্রৌঢ় কাকারিয়া তার অবস্থাটা বুঝে অন্য কথা পারেন, বললেন, তারিণীবাবু, যে কাজ আমি জানি না বুঝি না এমন একটা কাজে হাত দিয়ে ফেলেছি, অনেক টাকার কাজ, তাতে ফ্যাসাদও বহুত। তোমার সাহায্য আমার দরকার, অনেক লেখাপড়া করতে হবে। বিলেত থেকে মালপত্র মেশিনারি এসে পড়েছে, খালাস করতে হবে। এখন ভগবতী মাই যা করেন। তারিণীবাবু কথা কইবার অবলম্বন পেয়ে জিজ্ঞেস করলেন, কি কাজ শেঠজি? কাকারিয়া হাসতে হাসতে বললেন, বায়োস্কোপ, তসবির ঘর বানবে। তারিণীবাবুকে আর কথা কইতে হয়নি। কাকারিয়া স্ত্রী কন্যা তাঁর বাসা থেকে এসে মোটরে ওঠেন। আচ্ছা, পরে কথা হবে বলে শেঠজির মোটর বেরিয়ে যায়। তারিণীবাবুর যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তিনি সহজ নিঃশ্বাস ফেলে বাঁচেন। কাকারিয়ার কথাগুলি তার কানে গেলেও প্রাণে পৌঁছয়নি। বড়লোকের সদ্ব্যবহারও গরিবদের উপভোগ্য হয় না, স্বাচ্ছন্দ্য দেয় না। নবদুর্গা ডাকায় তার চমক ভাঙে। এসব আবার কি? আমাকে তো খবরটা দিতে হয় নাকি? আমি এই ছেঁড়া কাপড় পরে শাক চচ্চড়ি চড়িয়েছি, আর মেয়েটা কিনা ওই কাপড়ে ডালের খুদ বাটছিল।
তাড়াতাড়ি তোমাকে দুখানা বড়া ভেজে ভাত দেব বলে। এমন সময়, ছি 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 ছি। শৈল বললে, তাতে কি হয়েছে মা? যে যা তার তাই থাকাই তো ভালো। আমি সাটিনের শাড়ি পরে বাটনা পাটলে কেমন দেখাতো বলো? ওদের আশায় আর অন্যায়টা কি হয়েছে মা? বড় লোক যদি আদর করে আসেন, সেটা কত মিষ্টি। নবদুর্গা বলেন, আমি কি ওদের দোষছি নাকি? হঠাৎ কিনা তাই আতান্তরে পড়তে হয়। এই দেখো না, দেখো কত রকমের মিঠাই, আবার 5 টাকা নগদ দিয়ে গেছেন। আমাদের তো। শৈল বলে, তুমি বুঝি তাই ভাবছো মা? ওরা বড় লোক, ওদের মতো কাজ এরা না করলে সমাজে নিন্দে আছে। আমরা গেলেই ওরা খুশি হবেন। তুমি আজ একবার যেও বাবা। শুনে তারিণীবাবুর মনটা শান্ত হয়। তাকে ভাত বেড়ে দিয়ে নবদুর্গা বলেন, তোমার মেয়ে তাদের সঙ্গে এমন কথা কইলে গো বাবা, যেন কত কালের চেনা। তাদের মুখেও শৈলর কথাবার্তা রূপের সুখ্যাত আর ধরে না। আর রূপের সুখ্যাত, তাতে টাকার কামড় তো কমে না বলে উদাসভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারিণীবাবু উঠে আপিসে চলে যান। স্ত্রীকন্যাও যথাসময়ে কাকারিয়া ভবনে নিমন্ত্রণ রক্ষা করে আসেন। শেঠকন্যা রুক্মিণীবাই শৈলর প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে তার সঙ্গে সখী সম্পর্ক পাতায়। উল্লিখিত ঘটনার পর তারিণী চাটুর্যে এই প্রথম পাত্র খোঁজার ট্যুর থেকে হতাশ শ্রান্ত অবস্থায় ফিরে নবদুর্গাকে ব্যস্ত হয়ে বাতাস করতে দেখে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ম্লান হাসি মিশিয়ে যখন বলেন, আমাকে আর যত্ন করে বাঁচিয়ে রাখা কেন? শৈল তা শুনেছিল। কষ্টের এরূপ অনেক কথা অনেকবার সে শুনেছে এবং নিভৃতে নীরবে অসহায়ের মতো কেঁদেছে। এখন সে কেবল কষ্টই পায় না, তার আত্মাভিমান বিদ্রোহ করে ওঠে। সে দারুণ লজ্জা ও অপমান বোধ করে। আজ সে আর থাকতে পারলে না। বাপকে সবিনয় জানিয়ে দিলে, তুমি আমার জন্য পাত্র খুঁজতে আর যেও না বাবা। এসব 5 বছর আগে সম্ভব ছিল, তখন আমার জ্ঞান হয়নি। এখন কিন্তু তোমার অপমান আর তার সঙ্গে নিজেরও আমার অত্যন্ত লাগছে বাবা। প্রত্যেকবারই শুনছি ও বুঝছি, কোনো ভদ্রলোকে তো নগদ 2000 টাকার কমে ছেলে ছাড়বেন না। ছেলেও নিজের সম্মান সেই টাকার ওজনে যখন সপ্রতিভভাবে মেপে রেখেছেন, তখন সে বৃথা চেষ্টা আর কেন বাবা? 2-2,500 টাকা কোথা থেকে আসবে বলো? ভদ্রলোকে কি চুরি ডাকাতি করবে? যারা চান তাদের কজন তা বার করতে পারেন? 3 বছরে কাকাবাবুদের পাওনা 75 টাকা দিতে পারা গেল না দেখে দাদাও তো লেখাপড়া ছেড়ে দিল। কাকারিয়া বাবুরা ভালোবাসেন, যাই আসি, কিন্তু মুখ তুলে রুক্মিণীর সঙ্গেও কথা কইতে পারি না। ভগবানের মনে যা আছে তাই হবে। তুমি আর ভেবো না বাবা, পাত্র খুঁজতেও আর যাওয়া হবে না। আর এবার গেলে কিন্তু। তারিণীবাবু অবাক হয়ে শৈলর কথাগুলো শুনছিল। শৈল বরাবরই শান্ত ও অল্পভাষী। আজ তার কথার মধ্যে কেমন একটা সত্য ও দৃঢ় সুর ছিল, যা তাকে বিচলিত করে দিলে। তার মুখ থেকে সরব চিন্তার মতো বেরিয়ে গেল, সমাজ যে রয়েছে সে কি বলবে? শৈল তেমনি ধীরভাবে বললে, সমাজের যদি বলা ছাড়া আর কোনো কাজ না থাকে, তবে সে সমাজের জন্য মিছে ভেবো না। ওই সমাজই অন্য পক্ষের সমাজ নয় কি? নির্জীব কেন? সেখানে তার বলার কিছু নেই কি? যাক, সমাজ বলুক না বলুক, আমি কিন্তু বাবা তোমাকে বলছি, এইবার তুমি আমার জন্য পাত্র খুঁজতে গেলে তারপর আর যাতে না যেতে হয়, তা আমাকেই করতে হবে। এ কষ্ট, এ অপমান তোমাকে আমি আর সইতে দেব না বাবা। নবদুর্গার হাতের পাখা থেমে গিয়েছিল। শৈল রান্নাঘরে চলে গেল। তারিণীবাবু স্তব্ধ উদাস দৃষ্টিতে মূঢ়ের মতো বসে রইলেন। ক্ষণপরই সহসা বলে উঠলেন, হ্যাঁ ঠিক, আর যাব না রে শৈল, যা করবার ভগবান করবে। ঠিক বলেছিস। বেচু, নেপেন আর তারিণীবাবুর ছেলে বিজয় 3 বেকার বন্ধু। কলেজ ছেড়ে কলকাতায় চাকরির চেষ্টায় ঘুরে ঘুরে ক্লান্ত হতাশ। 3 জনই সমদুঃখী, দুঃখের সমবায়ী তাদের দুঃখের সান্ত্বনা হয়ে দাঁড়িয়েছিল। বেচুর বিদঘুটে চেহারাই শেষে তার কাজে লাগলো, কোয়ালিফিকেশনে দাঁড়ালো। নাক নাই বললেই হয়, সে চ্যাপটা মুখের অনেকখানি দখল করেছে। ব্যাকব্রাশ করা লম্বা চুল, তাতে কান দুটো খোলা ফটকে 2টি পাল্লার মতোই দেখাতো। নাকের নিচে সযত্নে দুধার কামানো গোফের মধ্যম অংশটুকু যেন প্রাণ রক্ষার্থে নাকের ডাঁটি কামড়ে রয়েছে। বেচু জন্তু জানোয়ারের স্বর হুবহু নকল করতে পারে এবং করেও। কেরানি হওয়া সত্ত্বেও
হতাশ হলেও সে বলতো, জগতে আমার দরকার আছে রে, ভগবান মিছিমিছি কিছু করেন না। ভগবানকে ওই সার্টিফিকেট দিয়েই হোক বা যে কারণেই হোক, কথাটা তার ফলে গেল। অস্ট্রেলিয়ার এক সার্কাস পার্টি কলকাতায় খেলা দেখাচ্ছিল। বেচু তাদের নজরে পড়ে গেল। তাদের সঙ্গে সাংহাই যাওয়ার সময় বললে, আইএসসি পড়ে কটা বছর কি নষ্টই করেছি। বিজয়ের কাছে সংবাদটা পেয়ে শৈল মৃদু হাস্যে বললে, এইবার তার বাপও 2000 হাঁকবে, নেপেনদা বিয়ে না পড়ে যদি। তবে ওদেরও বড় কষ্ট, বাপ বিয়ের যোগ্যে এক মেয়ে ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি। নেপেনের চেহারা ভালো, সুগঠিত, 6.25 ফিট দেহ, সুপুরুষ যুবা সচ্চরিত্র। বাপ তাকে গ্র্যাজুয়েট বানাতে গোয়ালের গরু পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। বিএ পাশ করার পর খিদিরপুর স্কুলে বছর দেড়েক একজনের বদলে মাস্টারি করে চলছিল। অধুনা বেকার। ওয়াটগঞ্জ থিয়েটারে সে এখন হিরো, রোজগার জিরো। প্রাইভেট টিউশনি করে টাকা 15 পায়। কাকারিয়ার নবপ্রতিষ্ঠিত ফিল্ম হাউস মরিচিকা মঞ্চে ঢোকবার উমেদারি করছে। শৈল তখন 3rd ক্লাসে পড়ে। তখন নেপেনদার বাড়িতে পড়া বলে নিতে সে যেত, তাই তাদের অবস্থা জানে। নেপেনের ভগ্নী মনোলোভা তার সমবয়সী, আলাপি। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। বয়স উভয়কেই বেরুতে বাধা দেয়, মন ছুটোছুটি করে। নেপেন বিবাহ করবে না, দুঃখের ওপর সে কষ্ট বাড়াতে চায় না। কন্যাপক্ষেরা এলে তার মাও বিয়ে পাস ছেলের যে নজরানা আশা করে আছেন তা শুনে মধ্যবিত্তের চিত্ত চমকে যায়। 3 মাস ধরে কাকারিয়ার মরিচিকা মঞ্চে একখানি সামাজিক নাটকের মহলা চলছে। কাকারিয়ার অর্থের অভাব নেই। নামী অভিনেত্রীদের যারা নৃত্য, গীত ও অভিনয় সুপরিচিতা, স্বদেশী তারকা, তাদের মোটা টাকায় সংগ্রহ করা হয়েছে। কাকারিয়ার ধারণা, সেরা সেরা সুন্দরীরাই ফিল্মের প্রধান আকর্ষণ। পুরুষের পাটে লোকের অভাব নেই। 25 থেকে 50 দিনই হিরো মেলে। সুতরাং সুন্দরী সংগ্রহের ব্যয়টা এইতে পুষিয়ে যাবে। শেঠের অদৃষ্ট বাধাবিঘ্ন কেটে গেল। প্রথম প্রচেষ্টার মুখেই ঘটে গেল তাই। নানা সদুদ্দেশে সভ্য জগৎ আজকাল ভারতের আচার ব্যবহার, প্রথা পদ্ধতি জানবার জন্য উৎসুক ও উদ্গ্রীব। কাকারিয়ার ভাগ্য, ইউরোপের এক ফিল্ম কোম্পানির মালিক ভারত ভ্রমণে এসে ভদ্র হিন্দুদের বিবাহ পদ্ধতিটা নিখুঁত ছবি বিশেষ মূল্যে সংগ্রহ করতে চান এবং কাকারিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করেন। সুযোগ বুঝে কাকারিয়া অভাব পীড়িত নেপেনকে 50 টাকা দিয়ে ও ভবিষ্যতের বড় আশা দিয়ে চট করে একখানি নাটিকা লিখিয়ে নেন। তারই জোর রিহার্সাল চলছে। ক্রেতা বসে আছেন, কন্ট্রাক্ট মতো দিন, তার পাওনা চাই, নচেত তিনি নেবেন না। জাহাজের টিকিট কিনে প্রত্যাবর্তনের জন্য তিনি প্রস্তুত হয়ে রয়েছেন। কাল ফিল্ম তোলা হবে। নাটিকাখানির বিষয়বস্তু 2 জমিদারের বহুদিনের পোষা বিরোধ ও শত্রুতা, একজনের ছেলে ও একজনের মেয়ে অভাবনীয় প্রণয় আকর্ষণে, শেষে তাদের বিবাহের মধ্যে দিয়ে শুভ মিলনে মিটে গেল। 2 জমিদারের প্রত্যেকেই অপরের প্রতিযোগী ভাবে ঐশ্বর্য বিকাশের আয়োজনে মুক্তহস্ত, শিল্পে, সৌন্দর্যে ও আড়ম্বরে। বিবাহ সভায় নৃত্য গীতাদির জন্য বোম্বাই, মহীশূর, মণিপুর, কাশ্মীর হতে নর্তকীরা এসেছেন। বাংলার প্রসিদ্ধরাও আছেন। প্রধানত তারাই বাসরের আনন্দ বর্ধন করবেন। ফল কথা, কাকারিয়া তাদের সৌন্দর্যের সাহায্যে তার মরিচিকা মঞ্চকে সাফল্যমণ্ডিত করে নাম কিনতে ও আমদানির পথ করে নিতে চান। দেশের খ্যাতনামা বিশিষ্ট পদস্থদের দর্শক রূপে নিমন্ত্রণ করা হয়েছে। তাঁরা সজীব অভিনয়টা দেখবেন এবং তাঁদের অভিমত মতো কাটছাট পরিবর্তনও চলবে। কারণ ক্রেতার সন্দেহ ভঞ্জনার্থ কন্ট্রাক্টের মধ্যে এসব শর্ত আছে। শৈলের সঙ্গে কাকারিয়া কন্যা রুক্মিণীর সাক্ষাতের পর থেকে তাদের সখিত্ব এখন ঘনিষ্ঠ, দেখাশোনা প্রায় হয়। স্টুডিওতে অভিনয়াদি থাকলে শৈলকে আনিয়ে উভয় গোপনে দেখে। মধুরেনা নাটকখানির খাতা তাকে দিয়ে লুকিয়ে পড়িয়ে শোনে। আজও তাকে আনিয়েছে। শৈলর অভিনয়াদি দেখার বেশ শখ। বিশেষ লেখাপড়া জানা মেয়ে, নিজেও ভালো মন্দ বুঝতে আরম্ভ করেছে। কি হলে বা কি করলে স্বাভাবিক ও ঠিক হয় সে সম্বন্ধে আলোচনা করে। কুমকুম নাম্নী যে সুন্দরী তরুণীটি পাত্রীর মহলা দিতে আসে তার দোষগুণ সমালোচনা করে। বলে, ওভাবে দাঁড়ানোটা ভুল, ও কথাটি না ও সুরে বলাটা মানায় না জানো, ইত্যাদি। শুনে রুক্মিণী হাসতে হাসতে বলে, তুমি একদিন আমাকে করে দেখাও না ভাই, আমি কসম খেয়ে বলতে পারি কুমকুমের চেয়ে তোমাকে ঢের বেশি মানাবে, ভালো দেখাবে। ওরা কেবল সেলাপতে থাকে, ঘষে মেজে চটক রাখে। সত্যি বলতে না আছে সৌষ্ঠব, না সাইজ, শরম রাখে না বলেই পুরুষদের অত ভালো লাগে। রুক্মিণীর কথা শৈল উপভোগ করে, হাসে, বলে, ওইটাই ঠিক বলেছ। আমাদের শরমে বাঁধে,
আড়ষ্ট হয়ে পড়বার ভয় থাকে, নইলে শক্তটা আর কি, অনায়াসেই পারা যায়। ইত্যাদি শুনলে মনে হয় ভদ্রঘরের লেখাপড়া জানা মেয়েদের অভিনয়ের স্বাদ যে হয় না এমন কথা বলা যায় না। আজ সারাদিন কাকারিয়া স্টুডিও কম্পাউন্ডে উৎসবের সাড়া পড়ে গিয়েছে। গেট, মঞ্চ, উদ্যান, লতামণ্ডপ সবই জীবন ও যৌবনে স্পন্দিত হচ্ছে, অপূর্ব শ্রী ধারণ করেছে। বিচিত্র বর্ণের আধার বিদ্যুৎ আলোক দীপ্তি বিচ্ছুরিত করবার অপেক্ষা করছে। কর্মীরা উত্তেজনায় চঞ্চল। আজ মরীচিকা মঞ্চের উদ্বোধন বললে হয়। আজকে সাফল্যের উপর কাকারিয়ার এই ব্যয়বহুল প্রচেষ্টার ভবিষ্যৎ নির্ভর করছে। উৎসাহ উত্তেজনার অন্ত নেই। এইরূপ আসন্ন সময় শেঠজিকে দেখতে না পেয়ে কর্মচারীরা চঞ্চল ও চিন্তিত হয়ে এদিক ওদিক চাইছিলেন। কাকাবাবু হঠাৎ নিজের কোয়ার্টার থেকে বিশৃঙ্খল এলোমেলো বেশে, অবিন্যস্ত কেশে, চিন্তামাখা মুখে তারিণীবাবুর সঙ্গে বেরিয়ে এলেন। চলো একবার বম্বে থিয়েটারের মালিকের কাছে যেতে হবে, তাদের ফিমেল ড্রেসার আছে। এই বলতে বলতে তারিণীবাবুকে মোটরে তুলে নিয়ে বেরিয়ে পড়লেন। তার চাঞ্চল্য দেখে সকলে মুখ চাওয়াচাই করলে, এ আবার কেন? ঘণ্টাখানেকের মধ্যে তারা ফিমেল ড্রেসার রেশমি বাইকে নিয়ে স্বচ্ছন্দভাবে ফিরলেন ও তাকে নিয়ে বাড়ি ঢুকলেন। এদিকে সময়ের কিছু পূর্বে বিশিষ্ট দর্শকরা কিন্তু আসতে আরম্ভ করেছিলেন। কাকাবাবু সহাস্যে উৎফুল্ল মুখে স্বয়ং উপস্থিত হয়ে সকলকে অভ্যর্থনা ও আদর আপ্যায়নে পরিতুষ্ট করতে লাগলেন। রৌপ্যাধারে আতর, গোলাপ, পান, জর্দা, এলাচ, ফুলের মালা, ফুলের তোড়া এসব ঘুরতে থাকল। মঞ্চ পুষ্পলতার পারিপাট্যে মালঞ্চে পরিণত ও আলোকোজ্জ্বল। বরাসনে বর ও সভা শোভন বেশে বরযাত্রীরা উপবিষ্ট, কন্যাযাত্রীরা উপস্থিত। উভয় পক্ষের গুণী গায়কদের সঙ্গীতালাপাদি ও নর্তকীদের নৃত্য পর্যায়ক্রমে শ্রোতা ও দর্শকদের নয়ন মন রঞ্জনে সচেষ্ট। দেবদর্শন বরের মুখশ্রী, দেহ সৌষ্ঠব ও সজ্জা সকলেরই দৃষ্টি আকর্ষণ ও মহিলাদের চিত্তহরণ করছে। লগ্ন উপস্থিত। বিবাহ কার্য একে একে যথারীতি পর্যায়ক্রমে চলল। উৎসর্গ, স্ত্রী আচার, কন্যা সম্প্রদান আদি। তন্মধ্যে স্ত্রী আচার দৃশ্য বিশেষ উপভোগ্য ও উল্লেখযোগ্য। বিজলী জ্যোতি সমুজ্জ্বল প্রাঙ্গণে নানা বর্ণের বিদ্যুতের মতো সুবেশা পুলক চঞ্চলা তরুণী ও যুবতীরা কলহাস্যে রহস্য মুখরা ও সুযোগ মতো বরের কর্ণমর্দন তৎপরা। নিরীহ বর আজ মৃদুহাস্যে সবই সইছেন। অলঙ্কার ও বেনারসির বিজ্ঞাপনের মতো প্রৌঢ়া সুন্দরীর সুকোমল হস্তের বরণ বৈচিত্র্য ও বরকে চিরতরে ইঙ্গিতানুগামী পোষা পশুটি বানিয়ে রাখবার প্রক্রিয়া ও প্রবচন সকালের পরিজ্ঞাত হলেও বেশ উপভোগ্য হল। কনেকে 7 পাক ঘোরাবার পর শুভ দৃষ্টি। বর ও কন্যে উভয় সুপরিচিত। রিহার্সাল ক্ষেত্রে নৃত্য দেখা, সুতরাং পরস্পরের মেকআপ চাতুর্য দেখার ঔৎসুক্য ছাড়া শুভদৃষ্টির আগ্রহ খুব একটা ছিল না। উভয়ই ভাবলে, বাহ কি সুন্দর দেখাচ্ছে। কনের ঘোমটা খুলে দেওয়া দেখে মেয়ে পুরুষ সবাই রূপমুগ্ধ হলেন। কেউ কেউ ভাবলেন, বাংলাদেশ শয্যাশিল্পে কি অভাবনীয় উন্নতি করেছে। কুমকুম সে তো পূর্বেই দেখেছি, আজ যেন নতুন দেখছি। এইবার হাফ টাইমের অবকাশে বরযাত্রী ও কন্যাযাত্রীদের রাজস্বের ব্যবস্থার মতো ভুরি ভোজনের আরম্ভ ও সমাপ্ত হলো। পরে কয়েকটি ছোটখাটো আচার উপভোগ্যভাবে শেষ হলো বর বধূর উজ্জ্বলিত নাট্যশালা সম বাসর ঘরে প্রবেশ, রমণীকণ্ঠের সুমধুর রহস্যালাপ, নৃত্যগীত, বরকে মধুর মিলন ও যুগলকে মধুর নির্যাতন চলল। এই একটিমাত্র ক্ষেত্রে রমণীরা বাধাহীন, স্বাধীন বা উচ্ছৃঙ্খল যা বলতে ইচ্ছে বলতে পারেন। বরের অঙ্কে বধূকে তারা বসাবেন। বধূ কিন্তু নারাজ, লজ্জানত। বধূকে বর চুপি চুপি বললেন, ও কি করছো, রিহার্সালের মতো হচ্ছে না যে, এসো বলে হাত ধরে টানতে টানতে একেবারে গায়ে গায়ে। অবগুণ্ঠিতা বধূটি কাতর অথচ বিরক্তি ব্যঞ্জন কণ্ঠে বললেন, পায়ে পড়ি ছাড়ুন, বড্ড মাথা ঘুরছে। বর চমকে গেল, এ কার কণ্ঠস্বর? পরে রমণীদের প্রতি বলল, একটু বাতাস করুন, শুতে দিন, শরীর ভালো নয়। কেউ অবাক হয়ে বললেন, এর মধ্যে এত, খুব মায়ার শরীর যে। কেউ বললেন, এরপর আর সাদাসিদে করতে হবে না, মাথাও ঘুরবে না। মাথা ঘোরাবার জন্য নিজেই ঘুরঘুর করে ঘুরবেন। পরক্ষণেই সুন্দরীদের নৃত্যগীতে বাসর জমে উঠল। ওসব ক্ষণিকের বিঘ্ন ফিল্মের কোনো অনিষ্ট করলে না। বাসরের স্বাভাবিক অঙ্গ বলেই লোকে বুঝলেন। সুন্দরী নির্বাচন ও অর্থ ব্যয় সার্থক ভেবে শেঠ কাকারিয়া উৎফুল্ল। বরের মন কিন্তু নৃত্য গীতাদিতে ছিল না। তিনি ভাবছিলেন, এ তো কুমকুম নয়। কুমকুম নির্দিষ্ট অভিনয়ে এত আপত্তি করবে কেন? একটু আপত্তি ভাব থাকে বটে, তারপর তো, তবে সুন্দরী কে?
পদস্থ অভিজ্ঞ দর্শকরা কাকারিয়ার পিঠ চাপড়ে প্রশংসাবাদ শোনাতে শোনাতে রাত 3টের পর সব ফিরলেন। ফিল্ম ক্রেতা নিজে উপস্থিত থেকে সবই দেখলেন, শুনলেন। কুশণ্ডিকা বা বাসি বিয়ে শেষ করলে বিষয়টি সম্পূর্ণ হবে। সকালে আবার কাজ চলল। বর্তমানে রুচি বিরুদ্ধ হলেও তার আনুষঙ্গিক সব খুঁটিনাটি তোলা হলো, নচেত কন্ট্রাক্ট খারিজ হয়ে যাবে যে। ক্রেতা উচ্চবর্ণের হিন্দু বিবাহের নিখুঁত চিত্র চায়, কিন্তু দু একটি স্থলে অসহায়া বধূ দর্শকদের লক্ষ্য বাঁচিয়ে চাপা গলায় বরকে সংযত হতে বলতে বাধ্য হন। স্বর শুনে বিস্মিত বর বধূর দিকে চমকে চাইলেন। দিনের আলোয় চিনতে আর বাঁধল না। অশ্রুসিক্ত পল্লবে বধূকে কি সুন্দরী না দেখাচ্ছে। বর মুগ্ধবৎ বলে ফেললেন, তুমি? অশ্রু কেন? দুঃখের কারণ কি? কেন, অভিনয় তো সার্থক হয়েছে শৈল। তাই তো বলি, এত রূপ আর কার? ছবি তোলার সুচারুভাবে শেষ হয়ে গেল। শেঠজির তো আনন্দের সীমা নেই। শৈলকে খুঁজতে লাগলেন। দেখলেন মঞ্চের বাইরে গাঁটছড়া বাঁধা অবস্থায় বর বধূ কথাবার্তায় মগ্ন। তিনি কন্যা রুক্মিণীকে দেখাবার জন্য ডাকতে গেলেন। রুক্মিণী প্রচ্ছন্ন থেকে শুনলে শৈল বরকে বলছে, এখন আমায় এই বেশেই আপনাদের বাড়ি নিয়ে চলুন নেপেন বাবু। আমি আর এখন বাপের বাড়ি যেতে পারি না, যাব না। সে যেমন নিয়ম আছে সেই মতো হবে। নেপেন ঠাট্টা ভেবে কথা কইতে গেল। শৈল তাকে দৃঢ়ভাবে বুঝিয়ে দিলে, ঠাট্টা নয়, আপনি জানেন বাবা সরল সাদাসিধে লোক, গরিব। কুমকুমের হঠাৎ কলিক জাগায় কাকাবাবু বিপন্নভাবে বাবাকে বিপদ জানিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করেন। কন্ট্রাক্ট যায়, মান সম্ভ্রম যায়, ভবিষ্যৎ যায়, মুখ রক্ষা করুন। শৈলকে মাত্র সেজে দাঁড়াতে দিন, মেয়ে ড্রেসার সাজিয়ে দেবে, কেউ চিনতে পারবে না। বিপদের সময় ব্যাপারটার গুরুত্ব কেউ ভাববার অবকাশ পাননি। বড়লোকের অনুরোধ গরিবদের এড়ানো যে কত কঠিন তা আপনি জানেন, বাবাকেও জানেন। তিনিও অত শত ভাবেননি। অভিনয় হলো, সর্বসমক্ষে বিধি ব্যবস্থা মতো মন্ত্রপুত বিবাহ আমাদের যখন হয়ে গিয়েছে আর ছবিও তার সাক্ষী হয়ে রইল, তখন আমায় আর বিবাহ করবে কে? ওরা কেউ তলিয়ে ভাবেননি। পতিতা নিয়ে তো এ কাজ করা হয়নি। অর্থাভাবে আমার বিবাহ দিতে পারছিলেন না। একে আমার বাবা গরিব, এখন 10 গুণ দিলেও কেউ আমাকে বিবাহ করবে কি? আপনি জ্ঞানবান, গ্র্যাজুয়েট হয়ে আমার দশা কি করলেন বলুন? আমি কিচ্ছু জানতাম না। এই সাফায় নিজেকে বাঁচাবার পথ আপনি পেতেও পারেন, কিন্তু আমাকে এভাবে ডুবিয়ে আত্মপ্রসাদ পাবেন কি? শুনে নেপেনের জিভ শুকিয়ে গেল। শৈলের কথা তো একটুও মিথ্যে নয়। সে চিন্তিতভাবে বিমর্ষ মুখে বললে, আমরা নিজেরাই খেতে পাইনে, নচেত এখানে 20-25 টাকার লোভে সেই যে অভিনয় করতে আসবো কেন? তোমাকে সুখী করা দূরে থাক, খেতে পড়তে দেওয়া সে আমার অবস্থায় অসম্ভব। শৈল বললে, দুঃখের সংসারে আমি আজ 3-4 বছর অনেক দুঃখ কষ্টের কথাই শুনে আসছি, আর তা বুঝতেও হয়েছে। তার মধ্যে একটা কথা, সংসারের সকলেই নিজের নিজের ভাগ্য নিয়ে আসে। আমি কি কোনো ভাগ্যই নিয়ে আসিনি? নেপেন নীরব। শৈল শেষে বললে, অভিনয়ের মধ্যে অনুচিত ও অভব্য ব্যাপারও বাদ যায়নি, যা অসাধারণ অভিনেত্রীদের সঙ্গেই সাজে। এরপরেও কি আপনি গরিব হিঁদুর মেয়েকে ঘরে না নিয়ে মরণের পথে ঠেলে দিতে চান? তা ভিন্ন এখন আর আমার কোন পথ রইল? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শৈল এবার নীরব হল। দৃঢ় স্বরে, চলো বাড়ি চলো শৈল বলে নেপেন তার হাত ধরলে, আর রুক্মিণী গোপনে থেকে শঙ্খধ্বনি করলে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।